এই জিনিসটা করার আগেও বেসিক কনসেপ্ট অফ সুপ্রিম কোর্ট মনে নেই বলতে। কনসেপ্ট অফ সুপ্রিম কোর্ট বা এসসি। এসসি মানে কি? শিডিউল কাস্ট, তাই তো? এসসি মানে হাট সুপ্রিম কোর্ট, আর এসসি মানে হায়ার কাস্ট। হায়ার কাস্ট হাট হায়ার কাস্ট হাইকোর্ট। তাহলে এসসি মানে কি আর এসসি মানে কি? তাহলে আমি যখন পড়াবো আমি কিন্তু আর অত বড় টার্মিনোলজি ইউজ করবো না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। যারা আমাদের চাণক্য স্টুডেন্ট তারা কি জানবে? এসসি মানে বলছি সুপ্রিম কোর্টের কথা, আর এসসি মানে বলছি আমি হাইকোর্টের কথা। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে প্রথম ঢুকে যায় বেসিক কনসেপ্ট। বিষয়টা হচ্ছে এই পলাশির প্রান্তরে যুদ্ধে পরাজিত হয়েছিল সিরাজ উদ্দৌলা বা বাংলা তথাপি ভারতবর্ষ। এই শুরু হলো ব্রিটিশ এম্পায়ার। কত? 1757, তাই তো? কত? 57। সালটা আমি বলবো না, কারণ সাল মনে রাখতে গেলে অতিরিক্ত লোড। তোমাদের খুব একটা বেশি সাল আসে না পরীক্ষায়। ইম্পর্টেন্ট কিছু আসে, সেগুলো নোটসে দেওয়া আছে, ওখান থেকে হুবাহু কমন চলে আসবে। আমি এটা যেটা বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা তোমার মাধ্যমিক পড়নি, উচ্চ মাধ্যমিক পড়নি, পড়েছো কোথায়? চাকরি পরীক্ষায় পড়তে হবে। ক্লিয়ার কনসেপ্ট? কারণ এখান থেকে প্রশ্ন আসবে। কারণ একটা দেশ কীভাবে চলছে তুমি যদি সেটাই না জানো, কেন কনস্টিটিউশন, কেন চাকরি পরীক্ষায় এই সাবজেক্টে আনা হয়েছে? কারণ একটা দেশকে পরিচালিত করতে গেলে যে আদব কায়দা, নীতি রীতি, যে সংস্কৃতি, যে বিচার ব্যবস্থা, যে সিস্টেম, যে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, তার যে রুলস রেগুলেশনস, তার যে প্রক্রিয়া, এই সমস্ত কিছু জানার যদি কারো না থাকে, সে দেশের একটা সুনাগরিক হতে পারে না। সে চাকরি প্রার্থী হোক কি সাধারণ কোনো স্টুডেন্ট হোক কি সাধারণ কোনো বাবা মা হোক। তাই যারা চাণক্যর স্টুডেন্ট তারা কনস্টিটিউশনটাই খুব ভালোভাবে পড়বে। ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কী বললাম? ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বাট আমি যখন আদার সাবজেক্ট ক্লাস নেবো তখন এই কথাটা বলবো, ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইকোনমিক্স, ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট ইজ জিওগ্রাফি অ্যান্ড অলসো মডার্ন হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। হ্যাঁ, সবগুলোই আমার ফেভারিট, সবগুলোই আমার ফেভারিট। কারণ আমি একজন সিভিল সার্ভিসের ক্যান্ডিডেট ছিলাম, আমি একজন অফিসারের লেভেলের এক্সামগুলো দিতাম। তো এইগুলো আমাকে ইনডেপথ অ্যানালাইসিস করতে হতো, পড়তে হতো গভীর থেকে গভীরে গিয়ে। বোঝা গেল কী বলছি? তখন কিন্তু কনফিউজ হবো না, বেসিকটা ক্লিয়ার করে দিলাম। এইবার হচ্ছে আমাদের টপিকের বেসিক। দেখো, এই পলাশির যুদ্ধে যখন হেরে গেল ব্রিটিশরা, তখন তারা একটা জিনিস লাভ করলো। কি বলতে পারবে? সরি, যখন হেরে গেল সিরাজউদ্দৌলা, তখন ব্রিটিশরা একটা জিনিস লাভ করলো। কী লাভ করলো বলতে পারবে? দেওয়ানি লাভ করেছিল, রাইট? মানে কি? তারা অধিকার পেয়েছিল ব্যবসার। তোমরা এটা জানো, তাই তো? ব্যবসা অধিকার পেয়েছিল। কলকাতা বন্দর থেকে তারা ব্যবসা করতে চুটিয়ে কর তুলতে পারবে, ব্যবসা কর, রাইট? ভুল। শুধু এটা পেয়েছিল না, এটুকু শুধু লুকিয়েছিল না, এর মধ্যে আরও কিছু লুকিয়েছিল। এই যে ব্যবসায়িক সম্বন্ধে জমি জায়গা সংক্রান্ত যে দেওয়ানি মামলাগুলো হলো, পেয়েছিল কে? ব্রিটিশরা। সেই সময় লর্ড ওয়ারেন হেস্টিংস নামক একজন ব্যক্তি, ব্রিটিশ ব্যক্তি, যে ভারত শাসন তখন করছিলেন, তার তত্ত্বাবধানে হচ্ছিল, সেই ব্যক্তি অনুভব করেছিলেন যে ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশে কোনো রীতিনীতি আদব কায়দা নেই। এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে দরকার একটা সিস্টেমের। কি দরকার? একটা সিস্টেম, ক্লোজ সিস্টেম, যেটার মাধ্যমে সমস্ত ভারতবাসীকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বেঁধে রাখা যাবে, অর্থাৎ পরিচালনা করা যাবে। যেমন একাডেমির রীতিনীতি আছে না, যে সিস্টেম অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করে এগুলো করবে না, এগুলো করবে। যারা নতুন আছে তাদেরকে একটা ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম আগের দিন, রাইট? প্রতি ক্লাসে অল্প অল্প করে বলি। সেখানে রীতি আর নীতি থাকবে। এটা আমরা বাই ভার্বালি বলছি, আর এটা বাই রিটেন আছে, তাই তো? এই যে জিনিসটা, এটার মাধ্যমে যদি পরিচালিত করতে হয় একটা রীতিনীতি, তো রীতিনীতিকে ঠিকমতো চলছে কি না, সেই নিয়মগুলো ঠিকমতো পালন হচ্ছে কি না, তার একটা বিচার ব্যবস্থা দরকার। যেটা আমি অফিসে করি, তোমাদের ক্ষেত্রে আমি ডেকে পাঠাই, তাই তো? ক্লিয়ার কনসেপ্ট? সেই রীতিনীতির মধ্যে লাগু হচ্ছে কি না, পালন হচ্ছে কি না, সেটা দেখার জন্য আমাদের কলকাতাতে স্ট্যাবলিশড হয়েছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তাই তো? যাকে বলা হতো, আমরা যেটা বলছিলাম কলকাতা হাইকোর্ট, সেটাই ছিল অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কারণটা কি? স্যার, দিল্লিতেও তো সুপ্রিম কোর্ট আছে, তাহলে আপনি বলছেন কলকাতা হাইকোর্টটাই সুপ্রিম কোর্ট ছিল। হাউ ক্যান ইট পসিবল? এটা পসিবল কারণ দিল্লি ভারতবর্ষের রাজধানী হয়েছিল ব্রিটিশ পিরিয়ডের শেষের দিকে। আর যে কথাটা বলছি ব্রিটিশ সাম্রাজ্যবাদের শুরুপাতের দিকের কথা, তখন ছিল সুপ্রিম কোর্ট কলকাতাতে, কারণ কলকাতা ছিল ব্রিটিশদের রাজধানী। বোঝা গেল?
কলকাতা ছিল ব্রিটিশদের রাজধানী, আর রাজধানীতে সাধারণত সুপ্রিম কোর্ট থাকে। ক্লিয়ার এই পর্যন্ত কনসেপ্ট? কারো কোনো কনফিউশন? এখানে এস্টাবলিশড হলো, তারপরে আবার একটা রিফর্ম আনা হলো। আচ্ছা, যখন সুপ্রিম কোর্ট স্টার্ট হলো তখন সুপ্রিম কোর্টের স্ট্রেংথ কত ছিল? স্ট্রেংথ মানে সংখ্যা, কাদের সংখ্যা? সুপ্রিম কোর্টে কাদের সংখ্যা দরকার? একাডেমিতে স্টুডেন্টদের আর টিচারদের। সুপ্রিম কোর্টে জাজের সংখ্যা দরকার। ক্লিয়ার কনসেপ্ট? সুপ্রিম কোর্ট দরকার জাজের সংখ্যা। তো প্রথম যখন সুপ্রিম কোর্ট কলকাতাতে স্টাবলিশড হয় তখন একজন প্রধান বিচারপতি ছিল। কজন ছিল? কজন ছিল? কজন ছিল? কজন ছিল? একজন প্রধান বিচারপতি ছিল, একজন, যাকে কি বলা হতো? চিফ জাস্টিস। চিফ, চিফ, এই চিফ মানে চিফ, ওই চিফ না, এই চিফ মানে চিফ। কি বললাম? চিফ মানে খারাপ, ভেরি চিফ পারসন। এই চিফ না, কিন্তু এই চিফ মানে কি? চিফ, সবার উদ্দেশ্য। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল একজন সেই সময়টায়, এবং সঙ্গে দুজন বিচারপতি ছিল। কজন ছিল? দুজন সহকারী বিচারপতি ছিল। এরপরে 1935 এক লাফে এত জাম্প করে গেলাম। মাঝখানে জেনে কী হবে? ওগুলো তো পরীক্ষায় আসবে না। দেখো, চাকরি পরীক্ষায় যদি জানতে হয় যে আমি কতটা পড়বো, কতটা আমাকে পড়তে হবে, এই বিষয়, তাই তো জানতে হয় তো প্রত্যেকে। কতটা পড়বো না জানি চাকরি পাবো কী করে, রাইট? কি এগ্রি আমার সঙ্গে? কতটা পড়তে হবে সে যদি না জানি তাই চাকরি পাবো কী করে? কতটা পড়তে হবে তাই জানি না, তাহলে পড়বোটা কি? আই এম রাইট? রাইট? যদি সঠিক মনে রেসপন্স করো, রাইট? সম্পূর্ণ ভুল। জানতে হবে কতটা পড়বো না, জানতে হবে কতটা বাদ দেবো। বোঝা গেল? ওই যে নোটসটা দেওয়া আছে না, মনে হয় না স্যার এইটুকুই নোটস পড়লে চাকরি? হ্যাঁ রে ভাই, ওটুকু নোটস পড়লে চাকরি। হ্যাঁ রে ভাই, ওখানে সব বাদ দেওয়া আছে, যেগুলো পড়তে হবে না সেগুলো বাদ দিতে চাই। আমার নিজের তৈরি করা নোট, নিজের হাতে তৈরি করা নোটস। ক্লিয়ার কনসেপ্ট? যতটা পরীক্ষায় আসবে ততটাই ওখানে আছে, যা যা সম্ভাব্য আসা, পসিবিলিটি সব আছে, সব কমন এখন তো হুবাহু পাবে। ক্লিয়ার কনসেপ্ট এই পর্যন্ত গেল। এইবার দেখো 1935-এ যখন এই জন্য মাঝখানে ছেড়ে দিলাম, কারণ হলো পরীক্ষা আসবে না, আবার একটা ভারত শাসন আইন চালু হয়। সেই ভারত শাসন আইনে কলকাতা থেকে, আমি তো বলেছিলাম যে দিল্লিতে পড়ে গেছিলো শেষের দিকে, 47-এ স্বাধীনতা, দেখো 1935 বলছি, তাই তো? ভারত শাসন আইন 1935, বৃহত্তর মিনি কনস্টিটিউশন বলা হয় ওই আইনটাকে, মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় 1935-কে, সংশোধনীকে, রাইট? তো ওই সময় সংশোধনী করে কলকাতা থেকে এইচসিকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে, সরি এসসিকে নিয়ে যাওয়া দিল্লিতে। এসসি মানে সুপ্রিম কোর্টের কথা বলছি, যে 1935-এ এসসিকে নিয়ে আসা হয়েছিল দিল্লিতে। দিল্লি থেকে কী হয়েছিল, তা সেই সময় তো একটা সেই সময় দিল্লিতে ট্রান্সফার করা হলো। সেই সময় তো একটা বডি দরকার, প্রধান বিচারপতি দরকার, আর প্রধান বিচারপতি দুজন হয় না তো, একজনই হয়, রাইট? প্রধান বিচারপতি একজনই ছিল এবং দুজন ছিল সহকারী বিচারপতি। ক্লিয়ার? সেটা তখন পরে করা হলো কি 3 জন, তারপর কত করা হয়েছিল? 3 জন করা হয়েছিল। ব্যাস, বেসিক কনসেপ্ট আমাদের হয়ে গেছে, শেষ। ক্লিয়ার? এবার আসবো অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট এর মানে হচ্ছে নিয়োগ। এর মানে কি? এই যে তোমার চাকরি হচ্ছে, এগুলো কী করা হচ্ছে? বাংলায় কী বলে? নিয়োগ করা হচ্ছে চাকরিতে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি, ওটা তো ডিউটিস, তাহলে এখানে তাদেরকে নিশ্চয়ই রিক্রুট করা হয়। তোমরা নেশনকে সার্ভ করছে, তারাও নেশনকে সার্ভ করছে, তোমরা বেতন পাচ্ছে, তারাও বেতন পাচ্ছে, তাই তাদেরকেও তো রিক্রুট করা হচ্ছে। রিক্রুটটা করছে কারা? কীভাবে হচ্ছে? তার অথরিটিকে, কী সিস্টেম আছে ভেতরে? এইগুলো হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন জানব গল্পের আকারে। সহজ করে বলছি, টু দ্য পয়েন্টে বলছি। বেশি বোঝাতে গেলে তুমি বুঝে যাবে, আমি বুঝিয়ে যাবো, কিন্তু তুমি বুঝে যাবে। গত বুঝে যায় না, আমি বেশি বোঝাবো, তুমি বুঝে যাবে, কোনো কাজে লাগবে না। এখানে শুনছো, 1 দিন 2 দিন 3 দিন বা তুমি ভুলে যাবে, দিন যাবে আর ভুলতে থাকবে, কোনো লাভের লাভ হয় না। ক্লাসে টিচাররা আসে, ওই বোঝা চলে যায়, মালটা নিয়ে নেয়, টাকাটা, ওই লাভ। কারণ বোঝাতে গেলে তো সারা বছর লাগবে, সারা বছর পড়াতে হবে। কিন্তু যারা টু দ্য পয়েন্টে যদি পড়াই, 2 মাসে 3 মাসে রেডি হয়ে যাবে, চাকরি কিন্তু প্রিপারেশন দিয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? অত টাইম লাগবে না, 4 মাসের মধ্যে রেডি করতো। 4 মাস, যে সিরিয়াস থাকবে 4 মাসের মধ্যে আগুন, সে কথা বলো না, পোলা তো নয়, 4 মাস লাগবে। হ্যাঁ, আমার সিস্টেম। পশ্চিমবঙ্গে কে কী করা দেখার দরকার নেই। আই এম সাকসেসফুল পারসন, একটা না একাধিক চাকরি পেয়েছি, অফিসার হয়েছি। আমি যেই কনসেপ্টে তৈরি হয়েছি সেই কনসেপ্ট আমি আমার সঙ্গে তৈরি করবো, যা চাণক্যতে এসছে আমার কাছে এসছে। ক্লিয়ার? বছর বছর নষ্ট করতে হবে না। হ্যাঁ বলো।
এটা রিলেটেড নয়, রাজধানীর কাছে 11-তে। ওকে থামো, বোঝা যাচ্ছে তুমি যা ভাবছো তার আমি সব জানি, এক কথা বলে দিলাম, শেষ, সংক্ষেপে বলবো। এটা রিলেটেড নয় এখানে, বুঝেছো? এবার দেখো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের, তাহলে এখন তোমাদের সবার আগে প্রশ্ন, এখন কতজন স্ট্রেংথ কে বলতে পারবে? এনিওয়ান? প্রাইস দেবো যে বলবে। আর কে আছো? এনিওয়ান ট্রাই করো না, ভুল হতেই পারে, আমি তো মারবো না ভুল হলে। আর দীপ্ত থাম। সিনিয়র কেউ? এনিওয়ান? সুপ্রিম কোর্টে এখন টোটাল স্ট্রেংথ কত? আরে এক থেকে 100 সংখ্যা আছে, 100 জন তো প্রেজেন্ট নেই, বল না। তোরা পড়াশোনার মধ্যেই নেই, আর পুরনো পাপিগুলো তোরা পড়াশোনা করছিস না। একজন প্রধান বিচারপতি আর 33 জন সহকারী বিচারপতি রয়েছে। কতজন? 33, মনে থাকবে। 33 জন সহকারী বিচারপতি আর একজন প্রধান বিচারপতি। কতজন? একজন প্রধান বিচারপতি আর 33 জন 3 3 3 3 1 3 3, মনে থাকবে। 1 3 3, কী বললাম? আসে বল, 1 3 3। এটা পরীক্ষা আসে কিন্তু, হ্যাঁ, মাইন্ড ইট। 1 3 3 1 3 3, ক্লিয়ার কনসেপ্ট? সুপ্রিম কোর্টের বিচারপতিদের রিক্রুটমেন্টের দায়িত্ব যাদের উপর থাকে সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ভারতের রাষ্ট্রপতির উপরে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রিক্রুট করেন, কিন্তু এই রিক্রুটে কিছু নিয়ম আছে, শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত, তাকে ভারতবর্ষে যে কোনো হাইকোর্টে অন্ততপক্ষে 5 থেকে 10 বছর প্র্যাকটিস করে থাকতে হবে। তাকে একজন সুনাগরিক হতে হবে, আইনজ্ঞ হতে হবে, মেন্টালি বিকারগ্রস্ত না, সাইকো না। যদি সাইকোগ্রস্ত হয় তাকে নেওয়া যাবে না, নেবে না, ঠিক আছে? এগুলো শর্ত। ভারতীয় নাগরিক তো হতেই হবে, প্রথম শর্ত। ক্লিয়ার কনসেপ্ট? এজ একটা লিমিট আছে, যে এই এজের মধ্যে হতে হবে, মিনিমাম এজ অফ 55 ইয়ার্স। ক্লিয়ার কনসেপ্ট? বোঝা গেল? আগে শুনেছো সব কিছু? জেনেছো আগে কিছু? জানো, তাহলে শেখো, শেখার জন্য তো এসছো। ভালো লাগছে তো? ভালো লাগছে? ইনফরমেটিভ, ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং করে দিচ্ছি এবার। দেখো